আরজি কর কাণ্ডের মামলার শুনানি সুপ্রিম কোর্টে এবং শীর্ষ আদালতের তরফ থেকে যেমনটা বলা হয়েছে যে সিবিআইয়ের কাছে রিপোর্ট তলব করা হয়েছে, তার পাশাপাশি বলা হয়েছে আগামী বৃহস্পতিবার মামলার পরবর্তী শুনানি। এফআইআর করতে দেরি কেন? পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে শীর্ষ আদালতের তরফ থেকে। আর কোন কোন বিষয়গুলোর উপর নজর দেওয়া হয়েছে বা কি কি প্রশ্ন রাখা হয়েছে শীর্ষ আদালতের তরফ থেকে, সমস্তটা জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়। ষষ্ঠী, দেখো, যে প্রত্যাশা রাজ্যবাসীর এবং সর্বোপরি সারা দেশের মানুষের ছিল সুপ্রিম কোর্টের ওপরে, সেই প্রত্যাশা কতটা পূর্ণ হয়েছে তা মামলার চূড়ান্ত শুনানি এখনো শেষ হয়নি এবং মামলার ইতিমধ্যেই আগামী বৃহস্পতিবারের মধ্যে সিবিআইকে অর্থাৎ একটা স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে হবে। যে স্ট্যাটাস রিপোর্টে তারা কিভাবে তদন্ত করেছে, তদন্তের গতি প্রকৃতি, তদন্তে কত কি কি তথ্য তাদের কাছে উঠে এসছে, এই যাবতীয় বিষয়গুলো নিয়েই মূলত সিবিআইয়ের কাছে একটি রিপোর্ট তলব করেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ। এবং শুধু তাই নয়, এই আরজি কর কাণ্ডে ইতিমধ্যেই 7 সদস্যের একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে এবং যে কমিটিতে আমরা দেখেছি যে সিবিআইয়ের পক্ষ থেকে যে কমিটি, সেই কমিটিতে 7 জন সদস্য থাকছে এবং সেই সদস্যদের মধ্যে এবং যে বিষয়টা উঠে আসছে যে এই সিবিআই তারা তদন্ত করছে এবং সেই তদন্তে যেমন বেশ কিছু প্রশ্ন কলকাতা হাইকোর্টের ছিল, তার পাশাপাশি কলকাতা পুলিশের ভূমিকা নিয়েও কিন্তু উষ্মা প্রকাশ করেছেন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। এবং গত 9 তারিখ থেকে তিনি নজর রাখছিলেন এবং সর্বোপরি গত 14ই আগস্ট রাত পর্যন্ত তিনি নজর রেখেছিলেন টিভির পর্দায়। এবং রাজ্যের এই যেভাবে আরজি কর নিয়ে যেভাবে আন্দোলন হচ্ছিল, তার মাঝে কিভাবে পুলিশ আরজি কর ভাঙচুর করলো, পুলিশ কি তাহলে অনুমতি দিয়েছিল তাদেরকে ভাঙচুর করার জন্য? এই রকম প্রশ্নের মুখে পড়তে হয়েছে রাজ্য সরকারের আইনজীবী অর্থাৎ অভিষেক মনু সিংভি এবং কপিল সিব্বালের মতো দুধে আইনজীবীদের। প্রশ্নের মুখে পড়তে হয়েছে যে রাজ্য সরকারের পক্ষ থেকে এই যে তদন্ত প্রক্রিয়া হচ্ছিল, সেই তদন্ত প্রক্রিয়া পুলিশ কিভাবে কখন কিভাবে তারা অভিযোগ দায়ের করলো, পুলিশ কেন তার নির্যাতিতার পরিবারকে এতটা হয়রানি করলো, এই বিষয়গুলো নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছে দেশের শীর্ষ আদালত। প্রশ্ন তুলেছে এখানকার ব্যবস্থাপনা নিয়ে, অর্থাৎ সরকারি হাসপাতালের যে চিকিৎসক, নার্স, চিকিৎসা কর্মী, তাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। এবং এইভাবে একটা ঘটনা ঘটে যাওয়ার পর সুপ্রিম কোর্ট কখনোই চুপ করে বসে থাকতে পারে না, কখনোই অপেক্ষা করতে পারে না আরো একটা ধর্ষণের মতো ঘটনার জন্য। সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই 7 সদস্যের একটি স্পেশাল টাস্ক ফোর্স গঠন করেছে। জাতীয় এই টাস্ক ফোর্সে 7 জন সদস্যকে রাখা হয়েছে, প্রত্যেকেই বিভিন্ন রাজ্যের টপ অফ দ্য টপ চিকিৎসক, তারা এই কমিটিতে থাকছেন। এবং সুপ্রিম কোর্টের আরো পর্যবেক্ষণ রয়েছে যে সমস্ত সরকারি বা বেসরকারি হাসপাতালগুলো রয়েছে, সেই হাসপাতালের চিকিৎসকদের সার্বিক যে নিরাপত্তা, সেই নিরাপত্তার একটা ফ্রেম করে দিয়েছে, অর্থাৎ বেশ কিছু টু দ্য পয়েন্ট করে একটা ফ্রেম করে দিয়েছে যে মহিলা চিকিৎসকদের সাথে শুধুমাত্র মহিলা চিকিৎসকই থাকতে পারবেন, কোনো পুরুষ চিকিৎসক মহিলা চিকিৎসকের বিশ্রামাগারে আসতে পারবে না। ঠিক উল্টোটাও, পুরুষদের জন্য আলাদা বিশ্রামাগার করে দেওয়া হয়েছে, সেখানে কিন্তু কোনো মহিলা চিকিৎসক সেখানে কিন্তু রাত্রি যাপন অর্থাৎ বিশ্রাম তারা করতে পারবেন না। নার্সদের জন্য পৃথক আলাদা রুম করে দেওয়া হয়েছে, সেখানে শুধুমাত্র নার্সরাই থাকবেন। অর্থাৎ ডিউটি আওয়ার্সের পরে যে অবসরটুকু সময় তারা পাবেন, সেই অবসর সময়টুকু কাটানোর জন্যই তাদের জন্য আলাদা ঘর দিতে হবে। এবং প্রতিটা রাজ্যের হাসপাতালগুলো থেকে এমনই নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, যেখানে মহিলা চিকিৎসকরা থাকবেন বা পুরুষ চিকিৎসকরা থাকবেন, সেইখানে পুরো সার্বিক নিরাপত্তার দায়িত্ব সংশ্লিষ্ট সরকারের। এবং শুধু তাই নয়, নিরাপত্তা সুনিশ্চিত করতে নিরাপত্তায় পুলিশ কর্মী মোতায়েন বাড়ানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটা করিডোরে, হাসপাতালের প্রতিটা করিডোরে সিসিটিভি লাগাতে হবে এবং সর্বক্ষণ নজরদারি করতে হবে সেই সিসিটিভিতে। এবং পুরো হাসপাতাল চত্বরে কোথাও যাতে অন্ধকারাচ্ছন্ন না থাকে, সেই জন্য পর্যাপ্ত লাইটের ব্যবস্থা করতে হবে। যারা বহিরাগত আসছেন, যারা চিকিৎসা পরিষেবা নিতে আসছেন, তাদের কিন্তু নির্দিষ্ট নজরদারি করতে হবে। এবং শুধু তাই নয়,
সিবিআই এর যে তদন্ত প্রক্রিয়া, সেই তদন্ত প্রক্রিয়া নিয়েও রাজ্য সরকার যেমন তারা প্রশ্ন তুলেছিল, ঠিক উল্টোটাও কিন্তু সিবিআইয়ের ভূমিকা, সিবিআইয়ের পক্ষ থেকে কেন্দ্রীয় সলিসিটর জেনারেল তুষার মেহতা তিনিও প্রশ্ন তুলেছেন পুলিশের ভূমিকা নিয়ে। অর্থাৎ সুপ্রিম কোর্টে, কলকাতা হাইকোর্টে যে নির্দেশ আমরা দেখেছি যে প্রধান বিচারপতি দিয়েছিলেন, সেই নির্দেশের খুব একটা কিন্তু হেরাফের হয়নি। অর্থাৎ সুপ্রিম কোর্ট বা কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ, সেই পর্যবেক্ষণের মধ্যে তুল্যমূল্য যদি বিচার করা যায়, এই মুহূর্তে কলকাতা হাইকোর্ট 3 সপ্তাহের মধ্যে সিবিআইকে রিপোর্ট দাখিল করতে বলেছিল, আর সুপ্রিম কোর্ট আগামী বৃহস্পতিবার অর্থাৎ 72 ঘন্টার মধ্যে তাদের রিপোর্ট সাবমিট করতে বলা হয়েছে। এবং শুধু তাই নয়, পুলিশের ভূমিকা নিয়েও কিন্তু একাধিক প্রশ্ন যেমন উঠেছে, তেমন সার্বিকভাবে মহিলাদের যে নিরাপত্তা, মহিলাদের যাতে আরো বেশি কাজে তারা যোগদান করতে পারে, সেই দিকে তাদের উৎসাহ দিতে পারে, সেদিকে নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন প্রধান বিচারপতি। তিনি বলেছেন দেশ আবার একটা ধর্ষণ আর খুনের জন্য অপেক্ষা করবে না, এবং যে তারপর পরিবর্তন তো হবেই। চিকিৎসকদের নিরাপত্তা সংক্রান্ত বিষয়, এই বিষয়ে টাস্ক ফোর্স যেমন গঠন করে দিয়েছে, তার পাশাপাশি তোমাকে আরো জানিয়ে রাখবো যে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছেন অতিরিক্ত সলিসিটর জেনারেল, এবং সলিসিটর জেনারেল তুষার মেহতার বক্তব্য যে ওই চিকিৎসকের ওপর পশুর মতো আচরণ করা হয়েছে, এই ঘটনা নিয়ে রাজনীতি করতে চাই না, কিন্তু মৃতার বাবাকে 3 ঘন্টা হাসপাতালে বসিয়ে রাখাটা সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। আরজি করে ভাঙচুরের ঘটনা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন কেন্দ্রীয় সলিসিটর জেনারেল তুষার মেহতা, এবং তিনি আরো বলেছেন যে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি জানিয়েছেন যেখানে 500 লোকের মতো জমায়েত হয়, আমরা দেখেছি সেখানে কিভাবে মানুষ, আরজি করের মতো গুরুত্বপূর্ণ হাসপাতাল সেখানে ভাঙচুর করা হলো, এবং পুলিশ দর্শকের ভূমিকা পালন করতে দেখা গিয়েছে। এর পাশাপাশি প্রধান বিচারপতি আরো যে জিনিসটা জানিয়েছেন যে তার পর্যবেক্ষণে স্বাধীনতা দিবসে কিভাবে ভাঙচুর হলো, এই প্রশ্ন তুলেছেন প্রধান বিচারপতি। তিনি বলেন আমরা খুবই চিন্তিত, এবং প্রতিবাদকারীদের বাধা দিতে যেভাবে শক্তি প্রয়োগ করছে রাজ্য সরকার, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক একটা ঘটনা। 9ই আগস্ট থেকে পুরো বিষয়টা আমার মনে কল্পনা করছি কি কি হচ্ছে, আমি দেখছি, এবং আমরা কিছুতেই বুঝতে পারছি না যে পাক স্বাধীনতা দিবসে এভাবে রাজ্য সরকারের হাসপাতালে এভাবে দুর্বৃত্তরা যা ভাঙচুর করলো, এবং সেখানে পুলিশের ভূমিকা নিয়ে আরো প্রশ্ন তুলে দিল। পুলিশের কাছে কেন ইনফরমেশন ছিল না? এত বড় একটা মব যখন হাসপাতালে ভেতরে ঢুকে গেল, তখন পুলিশের নিরাপত্তা তাহলে একেবারেই কি সেখানে ছিল না? এই রকম একের পর এক প্রশ্ন। চিকিৎসা পেশায় হিংসা রুখতে হবে। অনেকে মনের মধ্যে গেঁথে রয়েছে যে তাদের সমাজ পুরুষ শাসিত সমাজ, সেখানে মহিলারা আরো বেশি নিশানায় হচ্ছেন, এটা অত্যন্ত দুঃখজনক একটা ঘটনা। এবং তার পাশাপাশি মহিলাদের যাতে আরো বেশি করে কাজে যোগদান করতে হয়, এ বিষয়ে কিন্তু পরামর্শ দিয়েছেন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়, বিচারপতি JB পারদিয়াল এবং বিচারপতি মনোজ মিশ্রের যে 3 সদস্যের যে বেঞ্চ, সেই বেঞ্চ আগামী বৃহস্পতিবারের মধ্যে সিবিআই কাছে স্ট্যাটাস রিপোর্ট তলব করেছে। এবং শুধু তাই নয়, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আজকে স্পষ্ট করে দিয়েছে যে এই আরজি করের ঘটনায় চিকিৎসক হোক, চিকিৎসকের বাইরে অন্যান্য পেশায় যারা যুক্ত রয়েছেন, তারা যদি এর প্রতিবাদ যদি তারা করে, শান্তিপূর্ণভাবে তারা প্রতিবাদ করতে পারবেন, তাদের ওপর কোনো রকম জোর খাটাতে পারবে না। অর্থাৎ যে আন্দোলন চালাচ্ছেন সেই আন্দোলন শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে হবে, শান্তিপূর্ণভাবে মিছিল করতে হবে, তবে সেখানে কোনোভাবেই যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে সেটাও যেমন নজর রাখতে হবে। তার পাশাপাশি পুলিশ সেখানে কোনোভাবে প্রভাব খাটাতে পারবে না, এটাও আজকে সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছে। একেবারে ষষ্ঠী, তুমি নজরে রাখো যে কোন কোন বিষয়ের উপর শীর্ষ আদালত কি বলে এবং কোন কোন বিষয়ের উপর নজর দেয়। আপাতত ধন্যবাদ তোমাকে। আমরা নজর রেখেছি সুপ্রিম কোর্টের শুনানির খবরের দিকে। আরজি কর কাণ্ডের মামলা হাইকোর্ট থেকে গেল সুপ্রিম কোর্টে। মামলার পরবর্তী শুনানি আগামী বৃহস্পতিবার। সুপ্রিম কোর্টকে স্ট্যাটাস রিপোর্ট দেবে সিবিআই। এফআইআর করতে দেরি কেন প্রশ্ন তোলা হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। তার পাশাপাশি সিবিআইয়ের কাছে রিপোর্ট তলব করেছে শীর্ষ আদালত। চিকিৎসকদের সুরক্ষায় ন্যাশনাল টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। কোথায় কোন লোকেশনে সিসিটিভি জানাতে হবে। বাইরে থেকে হামলার ঘটনা ঘটলো কিভাবে? হাইকোর্ট থেকে মামলা গেল সুপ্রিম কোর্টে। অধ্যক্ষ কেন বলেছিলেন আত্মহত্যার ঘটনা? সমস্ত বিষয়ের ওপর কিন্তু নজর দেওয়া হয়েছে শীর্ষ আদালতের তরফ থেকে।